The U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime. আমরা সফলভাবে ইরানের 3টি পরমাণু স্থাপনা ধ্বংস করে দিয়েছি। আগামী 15 বছরেও ইরান তার পরমাণু কর্মসূচি শুরু করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর বিশ্ব মিডিয়া যখন এ হামলাকে ইরানের উপর আমেরিকার চূড়ান্ত বিজয় হিসেবে উদযাপন করছিল, তখন পর্দার আড়ালে অন্য একটি খেলা চলছিল, একটি মাস্টার প্ল্যান, যা শুধু বিশ্বকে নয়, খোদ হামলাকারীদেরও বোকা বানাতে তৈরি হয়েছিল। আমরা সবাই জানি ইরানের পরমাণু স্থাপনায় হামলা হয়েছিল, কিন্তু কেন হামলার ঠিক পরপরই ইরান অদ্ভুতভাবে নীরব হয়ে গেল? কেন নিজেদের পরাজয়কে তারা হাসি মুখে মেনে নিল? এর পেছনের আসল কারণটা জানলে আপনি অবাক হবেন। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে চলেছি একবিংশ শতাব্দীর অন্যতম সেরা এক ভূ রাজনৈতিক কৌশলের গল্প। এই গল্প আপনাকে দেখাবে কিভাবে ইরান তার নিজের ধ্বংসকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এমন এক ফাঁদে ফেলেছে যেখান থেকে বের হওয়ার কোনো পথ খোলা নেই। এই খেলাটা বুঝতে হলে থাকতে হবে শেষ পর্যন্ত, আমাদের যেতে হবে কয়েক ধাপ পেছনে। মধ্যপ্রাচ্যের দাবা বোর্ডে খেলোয়াড় মূলত কয়েকজন। প্রথম খেলোয়াড় যুক্তরাষ্ট্র, বিশ্বের সুপার পাওয়ার, যার মূল উদ্দেশ্য মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বজায় রাখা এবং তার প্রধান মিত্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। ইরানের পরমাণু কর্মসূচি তাদের চোখে ছিল সবচেয়ে বড় হুমকি। দ্বিতীয় খেলোয়াড় ইসরায়েল। ইরানের পরমাণু বোমাকে তারা নিজেদের অস্তিত্বের সংকট হিসেবে দেখে। তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সামরিক শক্তি সবসময় প্রস্তুত ছিল ইরানের যে কোনো পদক্ষেপকে রুখে দেওয়ার জন্য। তাদের একটাই লক্ষ্য, ইরানকে যে কোনো মূল্যে পরমাণু শক্তিধর হতে না দেওয়া। আর তৃতীয় খেলোয়াড় ইরান, বছরের পর বছর ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে থাকা একটি দেশ। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সমকক্ষ না হলেও তাদের সবচেয়ে বড় অস্ত্র হল ধৈর্য এবং কৌশলগত গভীরতা। তাদের উদ্দেশ্য শুধু টিকে থাকা নয়, বরং এই চাপকে ব্যবহার করে নিজের শর্তে খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই খেলার রেফারি হল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA। তাদের কাজ হল নিশ্চিত করা ইরান যেন পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার করে, বোমা তৈরি না করে। এই পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সিদ্ধান্ত নেয় যে আলোচনার টেবিল যথেষ্ট নয়, এবার সরাসরি আঘাত আনতে হবে। তারা ভেবেছিল একটি সফল সামরিক হামলাই হবে এই খেলার চেকমেট, কিন্তু তারা জানত না ইরান তাদের জন্য সম্পূর্ণ ভিন্ন এক দাবার ছক সাজিয়ে রেখেছিল। সেই রাতে যখন ইরানের পরমাণু স্থাপনার উপর একের পর এক বোমা ফেলা হচ্ছিল, তখন ওয়াশিংটন এবং তেল আবিবের কন্ট্রোল রুমে ছিল উৎসবের আমেজ। তারা ভেবেছিল ইরানের পারমাণবিক স্বপ্নের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সেই বিখ্যাত ঘোষণা ছিল এরই প্রতিধ্বনি। পশ্চিম মিডিয়াগুলো ব্রেকিং নিউজ প্রচার করছিল, ইরানের দম্ভ চূর্ণ বিচূর্ণ। কিন্তু আসল ঘটনাটা ঘটেছিল হামলার আগে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো যখন হামলার প্রস্তুতি নিচ্ছিল, ইরানের ইন্টেলিজেন্স তার চেয়েও এক ধাপ এগিয়েছিল। তারা বুঝতে পেরেছিল হামলা আসন্ন, আর তখনই তারা তাদের ইতিহাসের সবচেয়ে ধূর্ত পরিকল্পনাটি কার্যকর করে। হামলার অন্তত 48 ঘণ্টা আগে ইরানের পরমাণু কর্মসূচির প্রাণভূমরা, অর্থাৎ সমৃদ্ধ ইউরেনিয়াম ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ অত্যন্ত গোপনে সরিয়ে ফেলা হয়। সেগুলো নিয়ে যাওয়া হয় পাহাড়ের গভীরে থাকা অজানা বাংকারে। পেছনে পড়ে থাকে শুধু খালি বিল্ডিং আর কিছু পুরনো অকেজো যন্ত্রপাতি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন হামলা করে, তারা আসলে একটি ফাঁকা খোলসকে ধ্বংস করেছিল। বিশ্ব অপেক্ষা করছিল ইরানের প্রতিক্রিয়ার জন্য। সবাই ভেবেছিল ইরান হয়তো সাদ্দাম হোসেনের মতো বলবে, আমাদের কিছুই হয়নি, সব ঠিক আছে। কিন্তু ইরান করল ঠিক তার উল্টোটা। তারা হামলার কথা স্বীকার করে নিল। শুধু তাই নয়, তারা জাতিসংঘে গিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করল। ইরান বিশ্বকে বলল, যুক্তরাষ্ট্র আমাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে, আমাদের $10 বিলিয়ন ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ আমাদের দিতে হবে। আর এটাই ছিল ইরানের মাস্টার স্ট্রোক। যে পরমাণু যন্ত্রাংশগুলো তারা লুকিয়ে ফেলেছে, সেগুলো ধ্বংসের দায় তারা আমেরিকার ঘাড়ে চাপিয়ে দিল এবং আন্তর্জাতিকভাবে তারা স্বীকৃতিও আদায় করে নিল। খেলার সবচেয়ে নাটকীয় মুহূর্তটা আসে তখন, যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা ইরানে পৌঁছান। ইরান তাদের সঙ্গে নতুন চুক্তি করে জানায় যে তারা পরিদর্শনে সম্পূর্ণ সহযোগিতা করবে। এ খবর শুনে পশ্চিমা মিডিয়া আবার প্রচার করে যে ইরান চাপের মুখে নতি স্বীকার করেছে। কিন্তু পরিদর্শকদের নিয়ে যাওয়া হয় সেই ধ্বংসপ্রাপ্ত জায়গায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাদের একটি পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়ে বলেন, দেখুন, আমেরিকা এখানে বোমা ফেলেছে, আমাদের সব ইউরেনিয়াম এই ধ্বংসস্তূপের 500 ফুট নিচে চাপা পড়ে আছে, আপনারা খনন কাজ শুরু করুন, ওখানেই সব পেয়ে যাবেন। IAEA কর্মকর্তারা হতবাক, এটা কেমন সহযোগিতা? তারা তো খননকারী সংস্থা নয়। কিন্তু চুক্তির মারপ্যাচে তারা এখন ইরানের দাবিকে অস্বীকারও করতে পারছে না। ইরান আইনগতভাবে সঠিক অবস্থানে আছে। যদি IAEA বলে যে তারা খনন করতে পারবে না, তাহলে ইরান বলবে, আমরা তো পরিদর্শনে রাজি, আপনারাই পারছেন না। আর যদি তারা খনন করতে রাজি হয়, তাহলে সেই খরচ কে দেবে? এই হাস্যকর পরিস্থিতিতে IAEA আক্ষরিক অর্থে ইরানের পাতা ফাঁদে পা দিয়ে দিল। এই একটি চালে পুরো খেলার চিত্র পাল্টে গেল। লাভবান হল কে?
অবশ্যই ইরান তারা কোনো যুদ্ধ না করেই 3টি বড় জয় পেল। 1. তাদের পারমাণবিক সরঞ্জামগুলো এখন নিরাপদ এবং গোপন। 2. তারা আমেরিকার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করার একটি আইনগত ভিত্তি তৈরি করেছে। 3. আন্তর্জাতিক সংস্থাকে নিজেদের বানানো খেলায় বোকা বানিয়ে তারা প্রমাণ করেছে যে নিষেধাজ্ঞা বা সামরিক হামলা দিয়ে তাদের থামানো যাবে না। ক্ষতিগ্রস্ত হলো কারা? যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাদের বিলিয়ন ডলারের সামরিক অভিযান শুধু ব্যর্থই হয়নি, বরং তারা এখন আন্তর্জাতিকভাবে একটি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। তাদের গোয়েন্দা ব্যর্থতা বিশ্বের সামনে চলে এসেছে। এর প্রভাব পড়েছে আরও গভীরে। ইসরায়েলের সবচেয়ে কাছের মিত্র ইউরোপীয় ইউনিয়নও এখন তাদের উপর থেকে সমর্থন সরাতে শুরু করেছে। সম্প্রতি ইইউ ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং ইসরায়েলের সাথে থাকা শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে। এটি ইসরায়েলের অর্থনীতির জন্য একটি বিরাট ধাক্কা। একদিকে ভূরাজনৈতিক পরাজয়, অন্যদিকে অর্থনৈতিক চাপ। ইসরায়েল আজ চতুর্দিক থেকে কোণঠাসা। এই কূটনৈতিক বিচ্ছিন্নতা শুধু পত্রেই সীমাবদ্ধ থাকছে না, এর বাস্তব প্রভাব পড়ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণে। এটি ইরানের আঞ্চলিক মিত্রশক্তিগুলোকে আরও সাহসী করে তুলছে। লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত ইসরায়েল এখন শুধু ইরানের সাথেই নয়, বরং তার মিত্রদের তৈরি করা এক বহুমুখী কৌশলগত হুমকির মুখে পড়েছে। আর যুক্তরাষ্ট্র তার প্রধান মিত্রকে সুরক্ষা দিতে গিয়ে নিজেকে আরও বড় সংঘাতের দিকে টেনে নিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে, যা তাদের উভয়কেই এক জটিল উভয় সংকটে ফেলে দিয়েছে। এই পুরো খেলা থেকে আমাদের মূল শিক্ষা কি? ভূরাজনীতিতে নৈতিকতা বা সত্যের চেয়ে কৌশল এবং ধৈর্য অনেক বেশি শক্তিশালী। ইরান জানত তারা সামরিকভাবে যুক্তরাষ্ট্রের সাথে পারবে না, তাই তারা যুদ্ধক্ষেত্রটাই বদলে দিয়েছে। তারা যুদ্ধটাকে সামরিক ময়দান থেকে সরিয়ে এনেছে কূটনীতি, আইন এবং মিডিয়ার ময়দানে। সামরিক পরিভাষায় একে বলে অপ্রতিসম যুদ্ধ, যেখানে অপেক্ষাকৃত দুর্বল পক্ষ সরাসরি সংঘাতে না গিয়ে প্রতিপক্ষের শক্তিকে তার দুর্বলতায় পরিণত করে। ইরান জানত তারা ক্ষেপণাস্ত্রের লড়াইয়ে জিততে পারবে না, তাই তারা এমন এক মনস্তাত্ত্বিক লড়াই শুরু করেছে যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অপ্রস্তুত ছিল। এই কৌশল শুধু তাদের সম্পত্তি বাঁচায়নি, বরং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতা এবং সক্ষমতাকেও বিশ্ববাসীর সামনে প্রশ্নবিদ্ধ করেছে। একটি বুলেটও খরচ না করে প্রতিপক্ষের সবচেয়ে বড় অহংকার, তার তথ্যের আধিপত্য, সেটাকেই ইরানের মাটিতে মিশিয়ে দিয়েছে। এই খেলার পেছনে অর্থনৈতিক কারণগুলো স্পষ্ট। ইরান শুধু পারমাণবিক শক্তি অর্জন করতে চায় না, তারা মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার করে বাণিজ্য পথ এবং জ্বালানি সরবরাহের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এই একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে তারা তাদের প্রতিপক্ষদের এতটাই ব্যস্ত এবং বিভ্রান্ত করে দিয়েছে যে পর্দার আড়ালে নিজেদের আসল উদ্দেশ্য পূরণের জন্য তারা এখন অনেক বেশি সময় ও সুযোগ পেয়ে গেল। এটা ছিল শক্তি দিয়ে নয়, বরং বুদ্ধি দিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করে দেওয়ার কৌশল। তাহলে এবার আসা যাক সে মিলিয়ন ডলারের প্রশ্নে। ইরানের এই পুরো নাটকের আসল উদ্দেশ্য কী ছিল? এ হামলার পর ইরানের নেওয়া প্রতিটি পদক্ষেপের আসল উদ্দেশ্য তাদের পরমাণু স্থাপনা বাঁচানো ছিল না, কারণ সেটা তারা আগেই বাঁচিয়ে ফেলেছিল। এর আসল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক আইন এবং সংস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবে কোণঠাসা করা। ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে নিয়মকানুন শুধু দুর্বলদের জন্য নয়, বুদ্ধি থাকলে সেই নিয়ম দিয়েই সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষকে বেঁধে ফেলা যায়। তাদের লক্ষ্য ছিল নিজেদের ভুক্তভোগী হিসেবে প্রতিষ্ঠা করা এবং এই ভুক্তভোগীর পরিচয়ের আড়ালে নিজেদের পারমাণবিক কর্মসূচিকে আরও গোপনীয়তা এবং বৈধতা দেওয়া। ইরান প্রমাণ করেছে যে একবিংশ শতাব্দীর যুদ্ধ শুধু মিসাইল, ড্রোন বা সাইবার অ্যাটাক দিয়ে জেতা যায় না। যুদ্ধ জেতা যায় মিডিয়ার ন্যারেটিভ কন্ট্রোল করে, আন্তর্জাতিক আইনকে নিজের পক্ষে ব্যবহার করে এবং প্রতিপক্ষের মনস্তত্ত্ব নিয়ে খেলা করে। তারা তাদের পরাজয়কে উৎসবে পরিণত করেছে। ইতিহাস বলে বড় বড় সংকট বা সিদ্ধান্তের পেছনে সব সময় সাধারণ মানুষের চোখের আড়ালে একটি ভিন্ন খেলা চলে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই ঘটনা সেই সত্যকেই আরও একবার প্রমাণ করল। ক্ষমতার এই জটিল খেলা নিয়ে আপনার কি মনে হয়? ইরানের এই কৌশলকে কি আপনি একটি মাস্টার স্ট্রোক বলবেন, নাকি একটি বিপজ্জনক জুয়া খেলা? আপনার বিশ্লেষণ কমেন্ট সেকশনে আমাদের জানান। ভূরাজনীতির পর্দার আড়ালের এমন আরও গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন বেল আইকনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা সত্যের পথে থাকবেন।